দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন। আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিতা ইসলাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে আজও রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাড়াও মানববন্ধন করেছে বিভিন্ন সমাজসেবা ও পেশাজীবী সংগঠনগুলো। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সুপ্রিম কোর্টের সামনে এই মানববন্ধন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও তার অবমাননার প্রতিবাদে। বুধবার সকালে এই মানববন্ধন করে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ। মানববন্ধনে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বঙ্গবন্ধুর অবমাননা সারা দেশের অবমাননার সমতুল্য। আমাদের বাংলাদেশের সংবিধানের সাথে অনুচ্ছেদকে সম্পূর্ণ তারা লঙ্ঘন করছে। আমাদের সংবিধানের সাথে অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতি কটূক্তি করা হলে সেটা হবে দেশদ্রোহিতার শামিল। এদিন রাজধানীর শাহবাগে মানববন্ধন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। উপাচার্য বলেন, সরকার বিরোধীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই মৌলবাদকে উস্কে দিচ্ছে। দেশ পরিচালনার জন্য আমরা স্পষ্টকঠিন ঐক্যবদ্ধ হয়ে আমরা তাকে সমর্থন দিয়ে যাব এবং যে কোনো ধরনের কুচক্রীদের ষড়যন্ত্রকে মোকাবিলা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সারা দেশে উগ্র মৌলবাদের তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়াও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে ইউজিসির সামনেও। এদিকে সকালে রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে একই দাবিতে মানববন্ধনের আয়োজন করে কৃষিবিদ ইনস্টিটিউট। প্রধান অতিথি বাহাউদ্দিন নাসিম বলেন, যে কোনো মূল্যে সরকার বিরোধীদের অপতৎপরতা রুখে দেওয়া হবে। এই অপশক্তিকে, এই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করে যারা ষড়যন্ত্রের রাজনীতি করে তাদেরকেও আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এই দিন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন জেলাতেও। কুষ্টিয়ায় মিছিল ও সমাবেশ করেছে জাসদ। হাসানুল হক ইনু বলেন, বিএনপি জামাত মৌলবাদকে উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। মামলার অপর আসামিরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মামুনুল হক ও ইসলামিক শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিম। প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি রোধ করা সম্ভব। দুর্নীতি দেশের উন্নয়নকে ব্যাহত করে। আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে দুদকের সিনিয়র সচিব দিলওয়ার বক্স এই কথা বলেন। বুধবার সেগুনবাগিচায় রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাক আয়োজিত এক মানববন্ধনে দুদক সচিব বলেন, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতির মামলায় সাজা নিশ্চিত করতে প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতিকে রোখার জন্য সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং দুর্নীতি দমন কমিশনও দুর্নীতি দমনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেবল আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উদযাপন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক এমডি পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদকের প্রতিবেদনের উপর শুনানির সময় এসব কথা বলেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ। এ সময় দুদককে আগামী বছরের ৩রা জানুয়ারির মধ্যে পিকে হালদারের বিরুদ্ধে অর্থ পাচার মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। প্রায় ৩,৫০০ কোটি টাকা লোপাটের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পিকে হালদার। বিদেশে পালিয়ে থাকা এই আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদকের পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদনের উপর শুনানি নেন আদালত। এ সময় আদালত মন্তব্য করে বলেন, শুধু দিবস উদযাপন দুর্নীতি দমনের জন্য যথেষ্ট নয়, দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স কার্যকর করার বিকল্প নেই বলেও অভিমত দেন আদালত।
মহানগর দায়রা আদালত যে কথাটি বলেছেন ওনার আদেশের নিচে, সেটা বলছেন আপনি ওয়ারেন্ট অফ অ্যারেস্টে এক্সিকিউট হবে থ্রু ইন্টারপোল, হ্যাঁ মানে থ্রু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ইন্টারপোলের মাধ্যমে। ঠিক সে আদেশটি হোম মিনিস্ট্রিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতে চান হাইকোর্ট। এ বিষয়ে আগামী 3 জানুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া পিকে হালদারের মামলায় পক্ষভুক্ত হওয়ার 2 আসামির আবেদন গ্রহণ করেন আদালত। আমরা কোর্টের কাছে এই বিষয়ে সময় চেয়েছি যে হোম মিনিস্ট্রি, পুলিশের আইজি পক্ষ থেকেও আজকে সকালেও লোক এসেছিল, আর এনবিআর এবং ঢাকা জেলা প্রশাসকের পক্ষ আমরা যোগাযোগ করতেছি। আমরা আগামী তারিখে ওনাদের কমপ্লেন্স মানে দাখিল করব, ওকে গ্রেপ্তারের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 19 জানুয়ারি এক আদেশে পিকে হালদার সহ সংশ্লিষ্ট 20 জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর মধ্যে স্বপ্রণোদিত হয়ে ফিরতে চাইলেও শেষ পর্যন্ত দেশে আসেনি পিকে হালদার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতিতে একসময়ের চ্যাম্পিয়ন বাংলাদেশ বৈশ্বিক বাস্তবতায় এখন পৃথিবীর 14তম দুর্নীতিগ্রস্ত দেশ। এদিক থেকে কিছুটা উন্নতি, কিন্তু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রায় তলানিতে। ওপরে শুধুমাত্র যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। বিশ্লেষকরা বলছেন জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন মাঠ পর্যায়ে না হওয়ায় দুর্নীতি কমছে না। তার সঙ্গে সহায়ক হিসেবে আছে বিদেশে অর্থ পাচারের সীমাহীন সুযোগ। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দুদকের নিজস্ব অনুসন্ধানে বলা হচ্ছে, ভূমি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশে দুর্নীতি সবচেয়ে বেশি হয়, যার মূল কারণ সরকারি ব্যবস্থাপনার গলদ ও অব্যবস্থাপনা। সেই সঙ্গে চলতি বছরে করোনাকালে যোগ হয়েছে স্বাস্থ্য খাতের বেপরোয়া অনিয়ম দুর্নীতি, যেখানে দেখা যায় মাত্র কয়েক হাজার টাকা বেতনের গাড়ি চালকের শত কোটির সম্পত্তি। সাথে আছে শাহেদ ও সাবরিনার মতো বসন্তের কোকিলদের টাকার কুমির হওয়া। দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবির ব্যাখ্যা, শূন্য সহিষ্ণুতার নীতি মাঠ পর্যায়ে অকেজো। রাজনৈতিক সদিচ্ছার যে একটা পর্যায় সেটা কিন্তু আমরা পেয়েছি, কিন্তু বাস্তবে এই সদিচ্ছাটার বাস্তবায়ন মাঠ পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে যে দুর্নীতির যে লাগামহীন একটা অবস্থা, সেখানে কিন্তু তার বাস্তব প্রতিফলন ঘটছে না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যেটা মনে করি, দুর্নীতির ফলে লাভবান ব্যক্তিরা রয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ে, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ে। দুর্নীতি মানুষ তখনই করে যখন টাকাটা বিদেশে পাচার করতে পারে। মানি লন্ডারিং এর ব্যাপারে আরো বেশি তৎপর হওয়া যায়। আরেকটি জিনিস হচ্ছে বিচার। এই বিচার প্রক্রিয়াকে দ্রুততর করতে হবে। সবশেষ প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শুধুই আফগানিস্তানের ওপরে। সাম্প্রতিক সময়ের গবেষণা বলছে, প্রতি বছর প্রায় 65,000 কোটি টাকা পাচার হচ্ছে দেশ থেকে। মূল ভূমিকাটি দুর্নীতি ও দমন কমিশনের, কিন্তু সেটা তারা বাস্তবায়ন করতে পারছে না, কারণ তারা নিজেদের মতো করে একটা সীমারেখা অঙ্কন করে নিয়েছে যে এই যে চুনোপুটির সীমারেখা, এর ঊর্ধ্বে তারা যাবেন না, যে যেতে গেলে হাত পুড়ে যাবে। যে কারণে যারা রুই কাতলা বা রাঘব বল আপনি যাদেরকে বলছেন, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের জনসংখ্যা বাড়াতে হবে। আমার মনে হয় যে হারে দুর্নীতি হচ্ছে সেই অনুযায়ী তাদের জনসংখ্যা নেহায়তি কম। যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধেও দুদক যেন ব্যবস্থা গ্রহণ করে। এই দুর্নীতিবাজরা সহজে এই নতুন যারা ক্ষমতা আসছে সেই দলে ধরতে না পারে। দুদক ও বিশ্লেষকরা বলছেন, শুধু চুনোপুটি ধরেই টাকার অঙ্কের যে খবর মিলছে, তাতে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে তাদের অনিয়ম দুর্নীতির ব্যাপ্তি ও আর্থিক মূল্য কি হতে পারে সেটা চিন্তা করলেও আতঙ্কিত হতে হয়। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী পুরুষের সম অধিকার আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করেছে সরকার। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত স্মরণে 1996 সাল থেকে পালন করা হয় বেগম রোকেয়া দিবস। এবছর রোকেয়া দিবসে কীর্তিমান 5 নারীর হাতে তুলে দেয়া হলো রোকেয়া পদক। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই পদক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আমাদের সকল কর্মক্ষেত্রে মেয়েদের অবস্থাটা সমানভাবে
যেন মেয়েরা পায় সেটা আমরা নিশ্চিত করে দিয়েছি। যে আমাদের এই উদ্যোগের ফলে আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে। আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, নারীর প্রতি বৈষম্য দূর করতে তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। জানেন যে একটা মেয়ে যখন বিধবা হয়ে যায় বা স্বামী পরিত্যক্তা হয়, তখন না বাবার বাড়ি ঠাঁই হয় না স্বামীর বাড়ি ঠাঁই হয়, কিন্তু তার হাতে যদি কিছু টাকা থাকে তাহলে সব জায়গায় জায়গা হয়। যেটা জাতির পিতা সবসময় বলতেন যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আমরা সবসময় এই দিকটাই উদ্যোগ নিয়েছি এবং নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। নারীর কর্মসংস্থানের বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য নারীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূল থেকে তুলে আনা হচ্ছে নারী নেতৃত্ব। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি হয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিন প্রায় 200 দোকান গুড়িয়ে দেওয়া হয়। তবে দ্বিতীয় দিনে প্রথম দিনের মতো বাধা দেননি দোকানিরা। সকালে আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে গিয়ে মেয়র শেখ ফজলুর তাপস জানিয়েছেন, ফুলবাড়িয়া মার্কেটে দখলদারদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে নকশা বহির্ভূতভাবে বানানো 911টি দোকানের মধ্যে মঙ্গলবার প্রায় 3 শতাধিক দোকান উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর বুধবার দ্বিতীয় দিনের অভিযানের অংশ হিসেবে এই প্রস্তুতি। সিদ্ধান্ত হয় পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো ভেঙে ফেলার। পরে দোকানিদের বের করে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। এ সময় অস্থায়ী বরাদ্দ পাওয়ার জন্য সিটি কর্পোরেশনকে দেয়া নির্ধারিত ভাড়া পরিশোধের দাবি জানান ব্যবসায়ীরা। স্থায়ী দেয় নাই, একটা অস্থায়ী বরাদ্দ দিচ্ছে, যেটা আমাদের সমস্যা না, পরবর্তী স্থায়ী বরাদ্দ পারমিশন নিয়ে আসবে এমনভাবে বলে আমাদের কাছে টাকা পয়সাগুলো নিয়ে গেছে। আমাদের নামজারি আছে, এখন বলতে সব বাইরে যান। ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সব নিয়ম মেনেই তারা অভিযান পরিচালনা করছেন। সেই বরাদ্দের শর্তই ছিল যে কর্তৃপক্ষ যদি মনে করে যে কোনো সময় বিনা নোটিশে 24 ঘন্টা সময় দিয়ে তাদেরকে উচ্ছেদ করতে পারবে বা তারা চলে যেতে বাধ্য থাকবে। একই সাথে বুলডোজার দিয়ে মার্কেটে লাগোয়া অবৈধ 2টি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি অপসারণ করা হয় ভাঙা অংশ। এদিন সকালে রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে গিয়ে ফুলবাড়িয়া মার্কেটে অস্থায়ী দোকান বরাদ্দে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দক্ষিণের মেয়র। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে এই কার্যক্রমে আরম্ভ করেছি। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা আমরা উপহার দিতে পারবো। ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 এর নকশার মধ্যে মাত্র 531টি দোকান। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও নৌপথে যান চলাচল। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি সহ অন্যান্য নৌযান বন্ধ থাকছে ঘন্টার পর ঘন্টা। বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপও বেড়েছে কয়েক গুণ। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া দৌলতিয়া। গেল 2 দিন ধরে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটেই প্রতিদিনই আটকা পড়ছে কয়েকশো যানবাহন। আমারও অফিস ধরতে হবে 8টা থেকে, কিন্তু আর পারলাম না। গেছে কাল রাত 11টা বাজে আসছি, ঘাট প্রচুর পরিমাণ জাম, কুয়াশার কারণে ফেরি চলতে পারতেছে না। বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশার কারণে রাত 10টা থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। তবে সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় গেল কয়েকদিন ধরেই যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে।
তবে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর 4টা থেকেই বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 6:30 থেকে যান চলাচল শুরু হলেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাবো জামালপুর, কিন্তু জামের কারণে তো যেতে পারতাছি না। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমে গেলেও ধীরগতিতে চলে যানবাহন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। এর মধ্যে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে তাপমাত্রা। কুড়িগ্রামে গেল কয়েকদিন খুবই কমই মিলেছে সূর্যের দেখা। দিনে 2-1 ঘন্টা হালকা রোদ উঠলেও বিকেল থেকে শুরু হয় তীব্র ঠান্ডা। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে 12.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছে দারিদ্র্যপীড়িত উত্তরাঞ্চল। খেটে খাওয়া মানুষ শীত সহ্য করে কাজে বের হচ্ছেন। অনেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। চলতি মাসে উত্তরের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তরের আবহাওয়ার আরও খবর জানতে যুক্ত হচ্ছি পঞ্চগড়ের সহকর্মী সরকার হায়দারের সঙ্গে। হায়দার, শীত কেমন অনুভূত হচ্ছে আপনার ওখানে, আর নিম্নবিত্ত মানুষের দুর্ভোগের অবস্থাও জানাবেন। আপনারা জানেন যে হিমবাহের ফলে হঠাৎ করে এখানে গত 2 দিন থেকে শীতটা একটু বেশি করে পড়েছে। যদিও দিনের বেলা আমরা সকাল 10টা পর্যন্ত ঘন কুয়াশায় আবৃত থাকে পঞ্চগড়, এবং পঞ্চগড়ের চারদিক কুয়াশায় আবৃত থাকে, কিন্তু 10টার পরে সূর্য উঠে এবং একটা বৃষ্টি মধুর রোদ পঞ্চগড়বাসী উপভোগ করে। কিন্তু এই সন্ধ্যার পরে পরে, বিশেষ করে গধূলির পরে পরে একটি তীব্র শীত এসে সবাইকে জাপটে ধরে, এবং এই তীব্র শীতের কারণে সারা রাত তীব্র শীতে আচ্ছন্ন থাকে পঞ্চগড়, এবং শীতের কারণে এখানকার যে জনজীবন অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছে বলা যায়। যদিও কয়েকদিন আগেও এই আবহাওয়া অনুভূত হয়নি, হঠাৎ করে গত 2 দিন থেকে এই শীতটা প্রবল হয়েছে, এবং দিন যত বাড়ছে এখানে শীত কিন্তু প্রতিদিন প্রবল হয়ে উঠছে, এবং ঘন কুয়াশায় আবৃত থাকছে সবকিছু। আর এখানকার যে তৃণমূল মানুষ, বিশেষ করে শিশুরা অনেক কষ্টে জীবনযাপন করছে। যদিও জেলা প্রশাসন বলছে তাদের কাছে 29,000 শীতের কাপড় এসে পৌঁছেছে, এবং তারা সেগুলো বিতরণেরও ব্যবস্থা করেছেন, কিন্তু এটাই মনে হয় পর্যাপ্ত নয়, কারণ এখানে প্রায় 2 লক্ষ শিক্ষার্থ মানুষ আছে এই জেলায়, এবং তৃণমূল যে শিশুরা সবচেয়ে বেশি কষ্টে থাকে। সাধারণত প্রত্যেক বছরেই এটা যেহেতু শীত প্রবণ এলাকা, এই এলাকায় সবচেয়ে বেশি কষ্ট অনুভব করে। সরকার হায়দার, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে উত্তরাঞ্চলের আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী সরকার হায়দার। দর্শক, সন্ধ্যা সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে, এখনো করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে সরকারি বাসভবনের ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনো করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। আজ পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, অপেক্ষা করুন, একদিন আপনাদেরও এদের আঘাতে জর্জরিত হতে হবে। মুক্তিযুদ্ধের সময় যারা ফতোয়া দিয়েছিল, স্বাধীনতা বিরোধী ছিল, তারাই আজ ভাস্কর্য চায় না। বুধবার জাতীয় প্রেস ক্লাবে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, বিএনপির অবস্থান স্পষ্ট না হলে ইন্ধনদাতাদের চিহ্নিত করবে জনগণ। ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনও বক্তব্য রাখেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাটির নিচ থেকে 250 কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে বিমানবন্দর থেকে বিশাল আকৃতির পরিত্যক্ত বোমাটি উদ্ধার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় 3 মিটার গভীর থেকে
সিলিন্ডার আকৃতির 250 কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করতে কাজ করে বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুর 1:15টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। পরিবারের সদস্যরা জানান 1 সপ্তাহ যাবৎ তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা। শুক্রবার নিজ বাড়ি ফরিদপুরে দাফন করা হবে। কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মোট প্রাণহানি 6,930 জনের। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,042টি। এর মধ্যে শনাক্ত হয়েছে 2,159 জন। মোট শনাক্ত 4,84,104 জন। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4,772 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনাক্ত বিবেচনায় গত 24 ঘন্টায় প্রতি 100 নমুনায় 12.67% এবং এখনো পর্যন্ত 16.63% শনাক্ত হয়েছে। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। ফাইজারের করোনা টিকা এবার নিরাপদ ও কার্যকর বলে নিশ্চিত করেছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন সংস্থা FDA। 2-1 দিনের মধ্যে তারা অনুমোদনের সবুজ সংকেত দিতে পারে। এদিকে অক্সফোর্ডের করোনা টিকাও নিরাপদ ও কার্যকর বলে নিশ্চিত করেছে ল্যান্সেট মেডিকেল জার্নাল। অন্যদিকে সিনোভ্যাকের পর এবার ফাইজার ভ্যাকসিনের 7 কোটি ডোজ ক্রয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছে ব্রাজিল। আর কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার অক্সফোর্ডের মতো বেশ কয়েকটি ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে ভারত। নয়টি ক্লাস্টারে ভাগ হয়ে ঢাকায় 42 রুটে বাস চলবে। নিয়ন্ত্রণ করবে 22টি কোম্পানি। আগামী বছরের এপ্রিল থেকে একটি রুটে শুরু হচ্ছে পরীক্ষামূলক বাস চলাচল। ঢাকার 2 মেয়রই বলেছেন এতে নিয়ন্ত্রিত হবে গণপরিবহনের নৈরাজ্য। বিশ্লেষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন পরিকল্পনা ভালো, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কঠোরভাবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। কোনো রকম শৃঙ্খলা ছাড়াই রাজধানীতে যানবাহন চলছে। দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। যে কেউ ইচ্ছা করলেই নতুন নতুন বাস কোম্পানি করছেন। পরিসংখ্যান বলছে যানজটের কারণে এখন বাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার। আগামী 4 বছর পর বাসের গতি আর মানুষের হাঁটার গতি সমান হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপ। ঢাকার গণপরিবহন ব্যবস্থার আমূল বদলে দিতে দেরিতে হলেও বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়ার বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। মঙ্গলবার দক্ষিণের নগর ভবনে কমিটির 14তম বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাকে 9টি ক্লাস্টারে ভাগ করে 42টি রুটে বিন্যাস করা হয়েছে। নিয়ন্ত্রণ করবে 22টি কোম্পানি। রাজধানীর ভেতরে বাইরের বাস প্রবেশ করতে পারবে না। শহরের বাইরে হচ্ছে নতুন 10টি টার্মিনাল। 9টি ক্লাস্টারে 22টি কোম্পানি ও 42টি রুটে সেটা আমরা চূড়ান্তকরণ করেছি। মূল প্রকল্পে যাওয়ার আগে 2021 সালের 1 এপ্রিল থেকে উত্তর সিটির ঘাটার চর থেকে দক্ষিণের মতিঝিল পর্যন্ত একটি রুটে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে বাস চলাচল। সিদ্ধান্ত বাস্তবায়নে গণপরিবহন মালিকদের প্রস্তুতি কতটুকু? এই কোম্পানির বর্তমান গাড়িগুলোকে আধুনিকরণ করা হবে। সিটি কর্পোরেশন এটার পাস বে তৈরি করে দিবে, টিকিট কাউন্টার তৈরি করে দিবে। নগর পরিকল্পনাবিদ ও গণপরিবহন বিশ্লেষকরা উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কিছু চ্যালেঞ্জের প্রতি দৃষ্টি দিতে পরামর্শ দিয়েছেন। বাস ফ্র্যাঞ্চাইজিটা দরকার এবং এটা না হওয়া পর্যন্ত এই অরাজকতাটাকে হ্যান্ডেল করা যাবে না। পুরো জায়গাটাকে সেটেলমেন্ট বেসড একটা ইয়ের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ নারায়ণগঞ্জ ইনক্লুড করা, সাভার ইনক্লুড করা, সেইগুলোকে ইনক্লুড করে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটা তৈরি করা, ইনস্টেড অফ আমরা কোনো একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ধরে কাজটা করি। মেয়রের আন্ডারে একটা গণপরিবহন সম্পর্কিত অথরিটি করে নিতে হবে, যে ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে বিটিআরসির মতন। পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার গণপরিবহনগুলোর এই ভাঙাচোরা রংচটা চেহারা বদলে যাবে। কারণ 42 রুটে বিভক্ত ঢাকায় 6টি রঙের বাস চলাচল করবে, হবে নিয়মিত ফিটনেস পরীক্ষাও। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ।
গ্রাহকের দুয়ারে দুয়ারে আজ সেবা পৌঁছে দিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকো। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও এর আশেপাশে বুধবার এই কার্যক্রম চালায় সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় চলবে সংস্থার এমন কার্যক্রম। বুধবার ডেসকোর ভ্রাম্যমাণ দলের কাছে গ্রাহকরা বিদ্যুৎ বিল সম্পর্কে তাদের জিজ্ঞাসাগুলো তুলে ধরে। কর্মকর্তারা তাদের জবাব দেন। নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়া সহ আনুষঙ্গিক নানা বিষয়ে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করেন ডেসকোর সদস্যরা। মুজিব বর্ষকে ডেসকো সেবা বর্ষ হিসাবে ঘোষণা করেছে এবং সেই ডেসকোর সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে আসার জন্যই আমাদের এই ভ্রাম্যমাণ সেবা কেন্দ্রের উদ্যোগ। কারো যদি কোনো অভিযোগ থাকে সেটাও আমরা এখানে গ্রহণ করতেছি, এমনকি নতুন সংযোগের জন্য যদি কেউ আবেদন করে সেটাও আমরা এখানে গ্রহণ করে সাথে সাথে যাতে কানেকশনটা দিতে পারি বা তার সমস্যার সমাধান করতে পারি। এই জন্য এক কথায় জনগণের দোরগোড়ায় চলে আসা আর কি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। ভ্যাট আদায় আরও সোচ্চার হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য ইলেকট্রিক ফিসকাল ডিভাইস ইএফডি ব্যবহারে সকলের সহযোগিতা চেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রাজস্ব ভবনে ভ্যাট দিবস নিয়ে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, ক্রেতা যাতে ইএফডি মেশিন ব্যবহারে উৎসাহ বোধ করে সেজন্য প্রতি মাসে লটারির ব্যবস্থা করা হচ্ছে। সর্বোচ্চ 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 101টি পুরস্কার দেওয়া হবে এর আওতায়। এছাড়া মুজিব বর্ষের অঙ্গীকার ইএফডিতে এনবিআর স্লোগান নিয়ে কাল ভ্যাট দিবস পালন হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 2020 সালের জুন মাস পর্যন্ত সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী 9টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। আরেকটু বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার নিউজ 24 স্পোর্টস। বঙ্গবন্ধু টি-20 কাপে কাল মুশফিকদের ঢাকার বিপক্ষে লড়বে সাকিব মাশরাফির খুলনা। গেল ম্যাচে হারের পরেও তারকায় ঠাসা খুলনা কোনো রকমের চাপে নেই, এমনটাই জানিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। কুয়াশার কারণে গিয়েছে খেলার সময়সূচি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর 12:30টায় শুরু হবে ম্যাচটি। আর দিনের আরেক ম্যাচে সন্ধ্যায় 5:30টায় মুখোমুখি হবে বরিশাল ও চট্টগ্রাম। নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করল বসুন্ধরা কিংস। লিগে নিজেদের শেষ ম্যাচে এফসি উত্তরবঙ্গকে 14-1 গোলে হারিয়েছে কিংসের মেয়েরা। এই ম্যাচে হ্যাট্রিক করেছেন সাবিনা ও কৃষ্ণা। পার্থ মনিক জানাচ্ছেন বিস্তারিত। এই বাঁশি শুধু একটা ম্যাচের অবসান নয়, এই আনন্দ কেবল লিগ শিরোপা জয়ের নয়, এই হর্ষধ্বনি দীর্ঘ 7 বছরের অবহেলিত নারী ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা বার্তা, যেখানে অপ্রতিরোধ্য অগ্রনায়ক বসুন্ধরা কিংস। লিগ শিরোপা নিশ্চিত হয়েছে আগেই, তাই এফসি উত্তরবঙ্গের বিপক্ষে বসুন্ধরার শেষ ম্যাচ ছিল কেবল আনুষ্ঠানিকতা। আর এই উপলক্ষকেই গোল বন্যায় স্মরণীয় করে রাখলেন কৃষ্ণা সাবিনারা। প্রথমার্ধে এই জুটির 2 হ্যাট্রিকে বসুন্ধরা কিংস এগিয়ে যায় 9-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে গুনে গুনে আরো 5 বার বল জড়ান সানজিদা শিরুলিরা। অন্যদিকে পুরো ম্যাচ জুড়ে উত্তরবঙ্গের সাফল্য ছিল শেষ দিকে পাওয়া 1 গোল। তারকা সমৃদ্ধ বসুন্ধরা কিংসের মেয়েরা পুরো লিগ জুড়েই ছিলেন অপ্রতিরোধ্য। জাতীয় দলের পরিচিত মুখগুলোর প্রত্যাশা নিয়মিত হবে নারী ফুটবল লিগ। দেশের শীর্ষ ফুটবলে নিজেদের অভিষেক আসরেই পুরুষ ও নারী 2 লিগেই শিরোপা জয় করল বসুন্ধরা কিংস। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা বিরল এক রেকর্ড। পার্থ বণিক, নিউজ 24। শেষ করছি সন্ধ্যা সংবাদ। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।